হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 9 অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ভ্যাট এর ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট অর্থাৎ ব্যাটের হিসাব এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার 1-এ আমরা শিখব প্রোডাকশন কোম্পানি ব্যাট অর্থাৎ উৎপাদনকারী কোম্পানি ব্যাট নির্ণয় করব। 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাট অর্থাৎ আমদানি রপ্তানি কোম্পানির ব্যাট আমরা বের করব। 3 নম্বর ফরম্যাট আমরা শিখব হচ্ছে পারচেজ অ্যান্ড সেলস ইনক্লুডিং ভ্যাট অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভ্যাট আমরা নির্ণয় করব। তো এই তিনটা ফরম্যাট থেকে ফরম্যাট 1 এবং 3 এই দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য, আর ফরম্যাট 2 হচ্ছে পার্ট বি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসলো তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই, 24 সালে পার্ট সিতে আবার একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবে হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালে পরীক্ষায় এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন কনফার্ম থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তো নর্মালি এই চ্যাপ্টার আমার টার্গেট হচ্ছে 10 মার্কে টার্গেট করে, আর বোনাস হিসেবে যদি 4 আসে তাহলে আলহামদুলিল্লাহ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা তোমরা বুঝতে পারছো। তো এখানে যেহেতু ফরম্যাট 3টা, আজকে আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। তো ফরম্যাট 1 হচ্ছে প্রোডাকশন কোম্পানি ব্যাট অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমরা ব্যাট নির্ণয় করব। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাট নির্ণয় করার জন্য ধাপ হচ্ছে 2টা। বলো তো দেখি, প্রোডাকশন কোম্পানি ব্যাট নির্ণয় করার জন্য স্টেপ কয়টা বলছি? 2টা। প্রথম স্টেপে আমরা সেলস বের করব। 2 নাম্বার স্টেপে আমরা ব্যাট পে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ব্যাট বের করব বা ব্যাট পেয়েবল বের করব। এই সেলস বের করার জন্য আমাদের একটা স্টেপ আছে, অর্থাৎ এই স্টেপের মাধ্যমে আমরা সেলসটা বের করব। তো স্টেপটা করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে কোম্পানি নেম, শিডিউল অফ ব্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর 2000 যা থাকবে তাই আমরা দিব। দেখাবে পার্টিকুলার টাকা। তো এই শিডিউল অফ ব্যাট ক্যালকুলেশন করার জন্য প্রথম যে আইটেমটা সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, যার মান হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো র মেটেরিয়াল ইউজটা এখানে টোটাল 3টা জিনিসের সমন্বয়ে র মেটেরিয়াল ইউজড হয়। কি? ওপেনিং র মেটেরিয়াল যোগ পারচেজ অফ র মেটেরিয়াল বিয়োগ হচ্ছে ক্লোজিং র মেটেরিয়াল। তাহলে ওপেনিংয়ের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করবো আর ক্লোজিংটা বিয়োগ করব। মনে রাখবেন এই ব্যাট ক্যালকুলেশন করে সকল ধরনের ওপেনিংগুলি যোগ করব আর সকল ধরনের ক্লোজিংগুলি আমরা বিয়োগ করব। তাহলে র মেটেরিয়াল ইউজ নির্ণয় করার ক্ষেত্রে টোটাল কয়টা জিনিস আসতেছে? বলেন, একজন বলেন তো দেখি। Opening raw materials plus purchase of raw materials minus closing raw materials. ওকে, এই তিনটা যোগ করা হবে র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করব অল ডিরেক্ট এক্সপেন্স অর্থাৎ সকল ধরনের পরোক্ষ খরচ। একটা হলো ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। এখানে যেহেতু ডিরেক্ট আছে তার মানে প্রত্যক্ষ খরচ, অর্থাৎ যে খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট। তো ডিরেক্ট কস্টগুলি আমরা যোগ করে র মেটেরিয়ালসের সাথে ডিরেক্ট কস্টগুলি যোগ করা হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হচ্ছে মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করবো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানার উপরিব্যয়। মনে রাখবেন ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 2 ধরনের খরচ আসবে। এক, অল ইনডিরেক্ট এক্সপেন্স মানে সকল ধরনের পরোক্ষ খরচ, এবং অল ফ্যাক্টরি এক্সপেন্স সকল ধরনের কারখানা সংক্রান্ত খরচ। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 2 ধরনের কস্ট আছে, একটু বলেন যদি কি কস্ট?
all indirect expense, all factory expense. ওকে, সকল ধরনের ইনডিরেক্ট এবং ফ্যাক্টরি এক্সপেন্স এই দুইটা মিলাই সমন্বিত হবে কি ফ্যাক্টরি ওভারহেড। তো এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করা হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বলতে পারেন। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট, আর একটা নাম হতে পারে ওয়ার্ক কস্ট। তো এই ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্টের সাথে আমাদের যোগ করতে হবে ওয়ার্কিং প্রসেস। এই ওয়ার্কিং প্রসেসের ওপেনিংটা আমরা যোগ করব, ক্লোজিংটা আমরা বিয়োগ করব। তো ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে হবে, তার নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার সাথে আমাদের আনতে হবে ফিনিশ গুড। এই ফিনিশ গুডের ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব। তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ, ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ, যোগ বিয়োগ করে হবে কস্ট অফ গুড সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই কস্ট অফ গুড সোল্ডের সাথে যোগ করতে হবে অপারেটিং এক্সপেন্স। প্রাইম কস্টের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কয় ধরনের খরচ আসতো? 2 ধরনের। কি কি? all indirect expense, factory expense. ঠিক একই রকমভাবে অপারেটিং এক্সপেন্সের ক্ষেত্রে দুই ধরনের খরচ, এক অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং অল সেলিং এক্সপেন্স, অর্থাৎ সকল ধরনের প্রশাসনিক খরচ এবং সকল ধরনের বিক্রয় সংক্রান্ত খরচ সব কিছু মিলে হবে অপারেটিং এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ডের সাথে এই অপারেটিং এক্সপেন্স যোগ করার পর হবে টোটাল কস্ট, আর এই টোটাল কস্টের সাথে যোগ করতে হবে প্রফিট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করা হবে সেলস। এখন এই প্রফিট নিয়ে আমাদের দুইটা কথা আছে। এই প্রফিটটা কিছু কিছু সময় এই টোটাল কস্টের উপর পার্সেন্টেজ থাকে, আবার কিছু কিছু সময় এই সেলসের উপর পার্সেন্টেজ থাকে। যখন টোটাল কস্টের উপর পার্সেন্ট থাকে তখন ঝামেলা নাই, তখন যত পার্সেন্ট থাকবে তখন সরাসরি পার্সেন্টেজ। কিন্তু যখন সেলসের উপর পার্সেন্ট বলা থাকবে তখন আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো নিচে লিখে দিছি, যদি বিক্রয়ের উপর মুনাফা পার্সেন্ট দেওয়া থাকে, অর্থাৎ পার্সেন্টেজটা কার উপর আছে সেলসের উপর, তখন সেক্ষেত্রে মনে রাখতে হবে মোট ব্যয়ের সাথে উল্লিখিত পার্সেন্ট গুণ করব আর ভাগ করব হচ্ছে একসাথে উল্লিখিত পার্সেন্ট বাদ। অর্থাৎ যদি লেখা থাকে 10% অন সেলস, 10% অন সেলস, তাহলে টোটাল কস্ট মনে করলাম 50,000, তাহলে 50,000কে 10 দ্বারা গুণ করব আর 100 থেকে 10 দ্বারা 10 বিয়োগ করে কত হয় বলো দেখি? 90। 90 দ্বারা কি করব? ভাগ করব। কথা কি বুঝতে পারছি? জি স্যার। যদি 20% অন সেলস থাকে তাহলে কি করব? 20 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করব? 80 দ্বারা। 80 দ্বারা ভাগ। তাহলে এই ক্যালকুলেশনটা করতে হবে যখন পার্সেন্টেজটা কার উপর থাকবে? সেলসের উপর থাকবে। বিক্রয়ের উপর। সেলসের উপর। কিন্তু যখন পার্সেন্টেজটা টোটাল কস্টের উপর থাকবে, অর্থাৎ মোট ব্যয়ের উপর থাকবে, তখন কোনো ঝামেলা নাই। মোট ব্যয়ের সাথে যদি 20% তাহলে 20% গুণ করবেন, 10% থেকে 10% গুণ করবেন। তাহলে শুধুমাত্র উপর নিচ করব অন সেলস যদি থাকে তাহলে সেক্ষেত্রে, আর যদি অন টোটাল কস্ট বা অন কস্ট থাকে তাহলে ঝামেলা নাই, সরাসরি কি পার্সেন্টেজ। কথাই ক্লিয়ার? জি স্যার। এবার আমাদের ব্যাড পেয়েবল বের করার জন্য আমরা একটা শখ করবো, পার্টিকুলার টাকা ব্যাড পেয়েবল বের করতে হবে দুইটা জিনিসের সমন্বয়। এক, ভ্যাট অন আউটপুট। আউটপুট মানে হচ্ছে সেলস, আমরা যে সেলসের টাকা বের করব ওই সেলসের উপর 15%। এখান থেকে বাদ দিব ভ্যাট অন ইনপুট। ইনপুট মানে হচ্ছে র মেটেরিয়াল ইউজডের টাকা। ইনপুট মানে কার টাকা বলো দেখি? র মেটেরিয়াল ইউজডের টাকা। এই র মেটেরিয়াল ইউজটা কিভাবে জানি বের করতাম? এই তিনটা জিনিস সমন্বয় যোগ বিয়োগফল। র মেটেরিয়াল ইউজডের টাকাটায় 15 দ্বারা গুণ করব আর 100 সাথে 15 যোগ হবে 115%। ঠিক আছে? এখানে কিন্তু নর্মালি আগের অঙ্কে আমরা সরাসরি 15% বের করলাম আগের নিয়মে, কিন্তু নিয়মটা এখন কি হয়েছে? চেঞ্জ হয়েছে। 15% ক্ষেত্রে 15 দ্বারা গুণ আর 115 দ্বারা কি করবো? ভাগ করব। ভাগ। ঠিক আছে? আর বাংলাদেশে ভ্যাটের হার 15%। 15% পরিবর্তে কখনো 10% হবে না, কখনো 12% হবে না। মনে থাকবে? জি তাহলে স্যার। সেলসের ব্যাট থেকে আমরা র মেটেরিয়াল ইউজডের টাকা যদি বাদ দেই তাহলে দুইটার বিয়োগফল হবে ব্যাট পেয়েবল। তাহলে ব্যাট পেয়েবলটা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এইটুকুর মাধ্যমে আমরা এই অঙ্কগুলি সমাধান করব। আমি এখান থেকে দুইটা অঙ্ক করাবো আর বাদ বাকিগুলি আপনাদের বাসায় কাজ থাকবে। আসেন তাহলে আমরা একটু অঙ্ক দেখি।
প্রথম প্রশ্নটা 2012 সালে অ্যাকাউন্টিং, 2016 সালে বিবিএস মানে ডিগ্রি পরীক্ষা ছিল। প্রশ্নে বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ড অফ হার্ড বোর্ড ফ্যাক্টরি ফর দ্য ইয়ার 2012। এখানে র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ মানে হচ্ছে ওপেনিং, আর র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে হচ্ছে ক্লোজিং। তাহলে জানুয়ারি মানে ওপেনিং, ডিসেম্বর মানে কি ক্লোজিং। তাহলে র মেটেরিয়াল ওপেনিং Close. টাকা দিয়েছে 4 লাখ টাকা, ক্লোজিং টাকা দিয়েছে 90,000 টাকা। ফিনিশ গুডের ওপেনিং টাকা দিয়ে আছে 40,000 টাকা, ক্লোজিং টাকা দিয়ে আছে 1.5 লাখ টাকা। এরপরে পার্সেস অফ র মেটেরিয়াল টাকা দিয়ে আছে 19 লাখ, ডিরেক্ট ওয়েজেস দিয়ে আছে 3,50,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কথা, ফ্যাক্টরি ওভারহেড একই কথা, যা দিয়ে আছে 11,50,000, আর সেলিং এক্সপেন্স দিয়ে আছে 2,90,000 টাকা। নিচে বলছে দ্য কোম্পানি সেলস ইট প্রোডাক্ট বাই অ্যাডিটিং 20% প্রফিট অন কস্ট। তাহলে প্রফিট অন কস্ট বলছে, তাহলে অন কস্ট মানে কি সরাসরি 20% নাকি 20/80 হবে বলো দেখি? সরাসরি 20%। সরাসরি 20%। আর যদি বলতো প্রফিট অন সেলস তাহলে উপরে 20 নিচে কত হইতো? 80। এখন প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ব্যাট বের করতে হবে ইফ দ্য রেট ইজ 15%। তো ব্যাট বের করার জন্য আমাদের দুইটা স্টেপ, প্রথমে আমরা সেলস বের করব, দেন আমরা ব্যাট পেয়েবল বের করব। তো সেলস বের করার জন্য আমরা প্রথমে বের করি র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজড বের করি, ওপেনিং র মেটেরিয়ালের সাথে পার্সেস অফ র মেটেরিয়াল যোগ করি, আর ক্লোজিংটা কি করি? বিয়োগ। তাহলে ওপেনিং আমাদের প্রশ্নে ছিল 4 লাখ টাকা, পার্সেস অফ র মেটেরিয়াল ছিল 19 লাখ টাকা, আর ক্লোজিং ছিল 90,000 টাকা। তো সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছি? জি স্যার। জি স্যার। প্রথমে কোম্পানির নাম, শিডিউল অফ ব্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2012, পার্টিকুলার টাকা। তাহলে ওপেনিং, পার্সেস অফ র মেটেরিয়াল এবং ক্লোজিং তিনটা যোগ বিয়োগফল 22,10,000 টাকা। এটার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। ক্লিয়ার? জি জি স্যার। এই র মেটেরিয়ালসের সাথে আমরা যোগ করি অল ডিরেক্ট এক্সপেন্স। তো ডিরেক্ট ওয়েজেস প্রশ্নে সরাসরি বলে দেওয়া হয় 3,50,000। তো 3,50,000 টাকা যোগ করে আমাদের প্রাইম কস্ট হচ্ছে 25,60,000 টাকা। এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করতাম কি বলো দেখি? ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দুই ধরনের করা যাচ্ছে, এক অল ইনডিরেক্ট এবং কি অল ফ্যাক্টরি। অল ইনডিরেক্ট এক্সপেন্স বলতে এখানে কোনো কিছু নাই। ফ্যাক্টরি বলতে এই যে ম্যানুফ্যাকচারিং একটাই দিয়ে আছে 11,50,000। তাই লিখছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড 11,50,000, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে হয়তো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, নাকি প্রোডাকশন কস্ট বেরোতো বলো দেখি? Cost of manufacturing. কস্ট অফ না, ভুল বললাম। প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে হয়তো প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে? প্রোডাকশন কস্ট, ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট। এর সাথে আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করার পর হয়তো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তো আমাদের প্রশ্নের মধ্যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা দেওয়া নাই। ঠিক আছে? এর জন্য ওই ধাপটা বাদ। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ করে হয়তো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর জন্য এই প্রোডাকশন কস্টের পরিবর্তে সরাসরি দিচ্ছি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কথা কি বুঝছি? জি স্যার। আর এর সাথে ফিনিশ গুডের ওপেনিংটা যোগ করে ক্লোজিংটা কি করব? বিয়োগ। তাহলে ওপেনিং 40,000 টাকা, ক্লোজিং 1.5 লাখ, এই দুটো বিয়োগ ফল 1,10,000, 37,10,000 থেকে এটা বিয়োগ করে হবে কস্ট অফ গুডস সোল্ড 36 লাখ টাকা। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদের যোগ করতে হবে কি অপারেটিং এক্সপেন্স। এখানে কয় ধরনের খরচ আসে? দুই দুই ধরনের। ধরনের, অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং কি অল সিলিং এক্সপেন্স। তো আমাদের প্রশ্নে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো এক্সপেন্স নাই, শুধু সিলিং এক্সপেন্স দিয়ে আছে। কত টাকা? 2,90,000 টাকা। তাহলে আমরা এখানে লিখছি সিলিং এক্সপেন্স 2,90,000। তাহলে এই দুইটা যোগ হবে টোটাল কস্ট 38,90,000 টাকা। তো টোটাল কস্টের সাথে আমরা যোগ করব প্রফিট নিয়ে আমাদের প্রশ্নে বলছিল অন কস্ট মানে সরাসরি 20%। তাহলে 38,90,000 সরাসরি 20% 7,78,000, আর এই দুইটার যোগফল সেলস হলো 46,68,000 টাকা। তাহলে সেলসের টাকা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে সেলস নিয়ে?
No, নাই sir. স্যার এখন ব্যাড পেয়েবল বের করব এই সেলসের উপর 15% আর এই যে র মেটেরিয়াল উপর সরাসরি 15 বাই 115 15/115 তাহলে 115 সেল 46,68,000 টাকার 15% 7,02,000 আর মাইনাস ব্যাটর ইনপুট ইনপুট মানে র মেটেরিয়াল ইউজড বের করছিলাম 22,10,000 টাকায় যা আগের অঙ্কে ছিল সরাসরি 15%, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা কি হয়েছে চেঞ্জ হয়েছে, তাহলে 22,50,000 22,10,000 ইন্টু 15 ভাগ কত হবে 15 115, তাহলে এই টাকাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে 22,10,000 গুণ 15 ভাগ 115 যা হবে এটা 7,20,000 থেকে ওটা বাদ দিলেই আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 4,11,939 টাকা। বুঝতে পারছি কথা? জি जी sir. তাহলে ব্যাড পেয়েবলটা বের করবে কি সেলসের উপর সরাসরি 15% আর র মেটেরিয়াল ইউজের টাকার উপর সরাসরি 15% নাকি 15/115? 15/115 15/115। কথা বুঝতে পারছি? जी sir. জি স্যার কার কোনো সমস্যা আছে? Nice. ওকে, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। দেখেন 2 নম্বর অঙ্কটা এই যে বিগিনিং র মেটেরিয়াল, বিগিনিং মানে ওপেনিং, এন্ডিং র মেটেরিয়াল মানে হচ্ছে ক্লোজিং। তাহলে এটা হলো ওপেনিং র মেটেরিয়াল, এটা হলো ক্লোজিং র মেটেরিয়াল, আর এটা হচ্ছে র মেটেরিয়াল কি পারচেজ অফ র মেটেরিয়াল। 30%. তাহলে ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ আর ক্লোজিংটা বিয়োগ করে কি হবে? Raw materials used. এর সাথে আমরা যোগ করব ডিরেক্ট ওয়েজ, ডিরেক্ট এক্সপেন্স। তো ডিরেক্ট ওয়েজে দিয়ে আছে 2,10,000 যোগ করে কি হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট Prime. সাথে যোগ করব কি ফ্যাক্টরি ওভারহেড। আমাদের এই পোস্টে ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি দিয়ে আছে 1,28,000 টাকা। তাহলে যোগ করে কি হবে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি হয় প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট বা ওয়ার্ক কস্ট। ওর সাথে আমরা যোগ করি ওয়ার্কিং প্রসেসের ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ। আগের অঙ্কে ছিল না, কিন্তু এই অঙ্কে বিগিনিং ওয়ার্কিং প্রসেস আছে 80,000 টাকা আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস আছে 60,000 টাকা। তাহলে ওপেনিংটা যোগ আর ক্লোজিংটা কি করব Bug. হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর সাথে এই ওপেনিং ফিনিশ গুড 70,000 টাকা যোগ আর ক্লোজিং ফিনিশ গুড 75,000 টাকা বিয়োগ, যোগ বিক্রয় হবে কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ডের সাথে আমরা কি যোগ করব Operating expense. অপারেটিং এক্সপেন্সে কয় ধরনের হয়? দুই ধরনের, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কি সিলিং। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে আছে 35,000 টাকা, সিলিং দিয়ে আছে 30,000 টাকা। ধরে যোগ করা হবে টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে যোগ করবো প্রফিট। প্রফিট বলছে 20% প্রফিট অন কস্ট, তাহলে সরাসরি 20 নাকি 20/80? সরাসরি 20 সরাসরি 20। তাহলে আমি বলে দিলাম এই যে অ্যামাউন্ট অফ ব্যাড এডিশন, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ব্যাড এডিশন অর্থাৎ সেলসের পরিমাণ বের করতে, আর 2 নম্বরে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ব্যাড পেয়েবল, ব্যাড পেয়েবল বের করব। সেলসের উপর সরাসরি 15% আর র মেটেরিয়াল ইউজের উপর 15 কত 115. হবে, 115 দুইটা বিয়োগ ফল হবে 98,452 টাকা। বুঝতে পারছি? জি স্যার। जी তাহলে এখানে সবগুলো অঙ্কই ওই একই কোয়ালিটির অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কগুলি আপনারা নিজ দায়িত্বে সুন্দর করে নেবেন। এই 2 নম্বর অঙ্কের মধ্যে একটা আইটেম একটু বেশি আছে, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি। মানে মেশিনটা ব্যবহার করা হয় কারখানায়, এর জন্য ডিপ্রিসিয়েশন অফ মেশিনটা চলে যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। তো এই অঙ্কের মধ্যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে দুইটা, এক হলো ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, দুই হচ্ছে ফ্যাক্টরি রেন্ট। এই দুইটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। আর এই নিচের দুইটা যাবে কোথায় একটু বলেন তো দেখি? Operating expense. অপারেটিং আর ডিরেক্ট ওয়েস্টার তো দিয়ে আছে নাকি, আর এগুলো তো ওপেনিং ক্লোজিং। পারবো? जी জি sir. স্যার তো এই পারবো অঙ্কগুলি আর আমি আর দেখাইলাম না, এগুলো আপনারা নিজ দায়িত্বে সুন্দর করে নেবেন। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিব। আর 6 এগুলা বাদ বাকিগুলি এই যে পর্যন্ত কি বলে 6 পর্যন্ত আপনারা করে নেবেন। আমি 5 নম্বর অঙ্কটা একটু দেখাই দিতেছি, এটা একটু ব্যতিক্রম, এটা ফর্মেট 3-এর অঙ্ক এখানে চলে আসছে, যেহেতু এখানে আসছে আমি করে দিই। তো 5 নম্বর প্রশ্নটা বলছে মিস্টার পলাশ হ্যাজ পারচেজ গুড ফর টাকা হচ্ছে 4,60,000 টাকা। তাহলে ক্রয় হচ্ছে 4,60,000, অ্যাডিশন এক্সপেন্স ইনকার্ড অফ টাকা 40,000 টাকা, মানে ক্রয় করার পর তারা আরও অতিরিক্ত খরচ করছে 40,000 অ্যান্ড প্রফিট করছে 50,000।
তাহলে ক্রয় মূল্য 60, অতিরিক্ত আরও খরচ 40, তাহলে 5 লাখ, আরও প্রফিট করছে কত 50,000, তাহলে টোটাল হচ্ছে 5,50,000। বলছে দোজ আফটার সোল্ড আউট দ্য সেম, মানে যে যা হইলো এই পুরোটাই কি করছে, বিক্রি করছে। তার মানে এই যে যেগুলা বললাম এই সবগুলো যোগফলে হবে হচ্ছে সেলস প্রাইস। দ্য রেট অফ দ্য ব্যাট অন সেলস অ্যান্ড পারচেস ইজ টাকা হচ্ছে 15%, মানে ক্রয় এবং বিক্রয়ের পর ব্যাটের হার হচ্ছে 15%। রিকোয়ার্ডে বলছে দ্য ইনভয়েস ভ্যালু টু বি চার্জ। ইনভয়েস মানে হচ্ছে চালান মূল্য, চালান মূল্য যে কথা সেলস প্রাইস একই কথা। চালান মূল্য বের করবে কি, চালান মূল্য বের করা লাগে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ প্লাস প্রফিট। তাহলে চালান মূল্য কিভাবে বের করি, সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ প্লাস কি Profit. প্রফিট। আর শেষে বলছে দ্যাট অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল। তাহলে ট্যাক্স পেয়েবলটা আমরা বের করি কিভাবে, আমরা ট্যাক্স পেয়েবলটা বের করি কি সেলসের উপর সরাসরি 15% আর র মেটেরিয়ালসের উপর 15 কত 115। 115 তাহলে প্রথমে ইনভয়েসটা তাহলে কি পারচেস প্রাইস 4,60,000, অ্যাডিশনাল কস্ট হলো 40 এবং প্রফিট কত 50। এই সবগুলো যোগ করে কি হবে ইনভয়েস প্রাইস। ক্লিয়ার? জি স্যার। তো ইনভয়েস প্রাইস কত 5,50,000। এখন যখন ব্যাট পেয়েবল তখন হলো গিয়া লিখবো ব্যাট অন আউটপুট, মানে 5,50,000 টাকার উপরে সরাসরি কত পার্সেন্ট 15%। 15%। ওকে, আর শেষে লিখবো নিচে লিখবো কি মাইনাস ব্যাট অন কি ইনপুট। ইনপুট মানে হচ্ছে র মেটেরিয়াল ইউজ মানে ক্রয় মূল্য। তাহলে আমাদের প্রশ্নের ক্রয় মূল্য ছিল 4,00,000 কত 60, তাহলে 4,60,000 উপর 15 কত হবে 115 115। একটু ক্যালকুলেশন করেন তো, প্রথমটাই কত হবে, ক্যালকুলেটর আছে জি স্যার বলেন। জি স্যার। স্যার প্রথমে হচ্ছে 82,500। 82,500। ওকে, 82,500 টাকা। দ্বিতীয়টা হচ্ছে 60,000 60,000 টাকা, দুইটার ডিফারেন্স হচ্ছে 22,500 টাকা। এটাই হচ্ছে ব্যাট পেয়েবল। ক্লিয়ার? তাহলে ফরম্যাট 1 আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে ফরম্যাট 1টা আমরা শেষ করলাম। আমরা এই চ্যাপ্টারের লেকচার শিটও কি বলে ওয়েবসাইটে তোমাদের ক্লাসের পর আমি দিয়ে দিব আজকের মধ্যে, এবং এই যে সলিউশন পিডিএফ এইটাও দিয়ে দিব, এবং রেকর্ড ক্লাসটা তোমরা আজকের মধ্যে পেয়ে যাবে। তো এবং এই চ্যাপ্টারের প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসটা আছে রেকর্ড ক্লাস, এইটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে কোনো অঙ্ক সমস্যা হলে ওই প্রিভিয়াস ব্যাচের রেকর্ড ক্লাস দিয়ে তোমরা অঙ্ক করতে পারো। ঠিক আছে, তো সব কিছুই আমি দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এখন ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব ফরম্যাট 2। ফরম্যাট 2 হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাট, অর্থাৎ আমদানি রপ্তানিকারী প্রতিষ্ঠানের জন্য ব্যাট। তো আমদানি রপ্তানিকারী প্রতিষ্ঠানের জন্য ব্যাট নির্ণয় করার জন্য আমাদের একটা স্টেপের মাধ্যমে আমরা পুরো ফরম্যাটটা শেষ করব। তো স্টেপের মধ্যে দাগ কাটার জন্য পার্টিকুলার টাকা। তো শুরুতেই আমাদের দিতে হবে সি অ্যান্ড এফ ভ্যালু। সি মানে কস্ট, এফ মানে ফ্রেট, অর্থাৎ ক্রয় এবং পরিবহন, এই দুইটা মিলাইকে আমরা বলবো সি অ্যান্ড এফ ভ্যালু। এর সাথে আমরা যোগ করবো হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট, মানে বিমা খরচ। তাহলে সি অ্যান্ড এফ ভ্যালুর সাথে যখন ইন্স্যুরেন্স কস্ট যোগ করবো তখন এটা হয়ে যাব সিআইএফ ভ্যালু। সি মানে কস্ট প্রাইস, আই মানে হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট, এফ মানে ফ্রেট ভ্যালু, অর্থাৎ ক্রয় মূল্য, বিমা খরচ এবং পরিবহন সব মিলে হচ্ছে সিআইএফ ভ্যালু। ক্লিয়ার সবাই? জি স্যার। অ্যান্ড সিআইএফ ভ্যালুর উপর আমরা যোগ করবো সে ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি। ল্যান্ডিং চার্জের পার্সেন্ট দেওয়া থাকবে, ইম্পোর্ট ডিউটির পার্সেন্ট দেওয়া থাকবে, এই দুইটা পার্সেন্ট ধরবো আমরা সবসময় সিআইএফ ভ্যালুর উপরে। তাহলে সিআইএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি যদি থাকে এই দুইটা যুক্ত হবে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। এই ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালুর সাথে যোগ করতে হবে সাপ্লিমেন্টারি ডিউটি, যেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। এই সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করবে যেটা হবে তার নাম হচ্ছে ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ব্যাট, অর্থাৎ এই টাকার উপর আমরা ব্যাট ধার্য করব। এই টাকার উপরে এটার নামই হচ্ছে ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ব্যাট। এখন এই ব্যাটটা নির্ণয় করার জন্য আমাদের তিনটা জিনিস র্যান্ডমলি আসবে। কি কি? প্রথমে আসবে ব্যাট।
এরপর আসবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটাকে শর্টকাটে বলবো এআইটি। এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আর 3 নম্বর আসবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। তিনটা জিনিস কি কি? ব্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। তো এই তিনটার মধ্যে প্রথমে এই ভ্যাটটা ধরতে হবে ভ্যালু টু ইম্পোজ ব্যাটের উপরে, আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এই দুইটা আমরা ধরবো হচ্ছে সিআইএ ভ্যালুর উপরে। কার উপর বলো দেখি? সিআইএ ভ্যালুর উপরে। তাহলে এই তিনটার যোগফল এখানে দিব, ভ্যালু টু ইম্পোজ ব্যাটের সাথে এই তিনটার যোগফলটা আমরা যোগ করে যেটা হবে তার নাম হচ্ছে টোটাল কস্ট। এই প্রশ্নের মধ্যে যদি টোটাল কস্ট চাই তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। আর যদি বলে যে ইউনিট প্রতি কস্ট কত, তাহলে এই টোটাল কস্টে যত ইউনিট থাকবে তত ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে 1 ইউনিটের মান আমরা পাবো। বুঝতে পারছি কথা? জি স্যার। তাহলে আমাদের ধাপটা আরেকবার পড়বো। প্রথমে কি দিব? সি অ্যান্ড এফ ভ্যালু। সি অ্যান্ড এফ ভ্যালুর সাথে আমরা কি যোগ করব? ইন্স্যুরেন্স Insurance cost. যোগ করে কি হবে বলেন? ইন্স্যুরেন্স কস্ট, বলেন তারপরে কি কি হবে? সিআইএফ ভ্যালুর সাথে কি কি যোগ করব? সবাই বলতে হবে কেন? ল্যান্ডিং চার্জ আর ইনপুট ডিউটি যোগ ল্যান্ডিং করব। চার্জ এবং ইম্পোর্ট ডিউটি যোগ করে হবে কি? ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। এর সাথে যোগ করব কি? সাপ্লিমেন্টারি ডিউটি। যোগ করে কি হবে? ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ব্যাট। এর সাথে আমরা র্যান্ডমলি কয়টা যোগ করব? তিনটা। তিনটা। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, এই তিনটা যোগ করে হবে টোটাল কস্ট। যদি পার ইউনিটের টোটাল কস্ট বের করতে বলো তাহলে টোটাল কস্টকে ইউনিট দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? পার ইউনিটের কস্ট পাবো। তাহলে এই ছিল ইম্পোর্ট এক্সপোর্টেড ভ্যাট। তো এখান থেকে আমাদের টোটাল অঙ্ক আছে হচ্ছে 2টা। তো আমি 2 নাম্বার প্রশ্নটা করে দিতেছি, 1 নাম্বার প্রশ্নটা তোমরা পারবা। আচ্ছা, আমি 1 নাম্বারটা করে দিলে 2 নাম্বারটা পাবো। আমি 1 নাম্বারটা দেখাই। বলছে ঢাকা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 1000 ইউনিট অফ মোবাইল সেট ফ্রম চায়না, সি অ্যান্ড এ ভ্যালু অফ টাকা 1500 টাকা পার সেট। অর্থাৎ ঢাকা ট্রেডিং কোম্পানি চায়না থেকে 1000 মোবাইল আনছে, যার এক একটা মোবাইলের দাম হচ্ছে সি অ্যান্ড এ ভ্যালু হচ্ছে 1500 টাকা। তাহলে আমি যদি বলি সি অ্যান্ড এ ভ্যালু টোটাল কত হবে? 1000কে 1500 দ্বারা কি করবো আমরা? বলেন, 1000কে 1500 দ্বারা যোগ করবেন না গুণ করবেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতেছো? জি স্যার। তাহলে কি করবো? একটা মোবাইলের দাম যদি 1500 হয় তাহলে 1000 মোবাইলের দাম কিভাবে বের করবো? গুণ করে। এইটা বলতে তোমাদের এতবার বলা লাগলো। হ্যাঁ, এরকম করে পড়লে তো আর হবে না। সলিউশন পিডিএফটা দেখো তো, সবাই দেখতেছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে লিখছি সি অ্যান্ড এফ ভ্যালু 1000 × 15 মানে 1.5 লাখ টাকা। এর সাথে প্রশ্ন ছিল ইন্স্যুরেন্স কস্ট 1% অফ সি অ্যান্ড এফ ভ্যালু। তাহলে সি এফ ভ্যালু উপর 1% আমরা ধরবো। তাহলে লিখছি অ্যাড ইন্স্যুরেন্স কস্ট, এই 15 লক্ষ টাকার 1% 15,000, দুইটা যোগ করা হবে সিআইএফ ভ্যালু 15,15,000। এই সিআইএফ ভ্যালুর সাথে আমরা যোগ করব হচ্ছে দুইটা জিনিস, ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি। তো আমাদের প্রশ্ন হচ্ছে ট্যাক্স অথরিটি ইম্পোস্ট ইম্পোর্ট ডিউটি 60%, ভ্যাট 15%, সাপ্লিমেন্টারি ডিউটি 10%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5% এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ 2.5%। তো এখানে ল্যান্ডিং চার্জ নামে কোনো খরচ নাই। তাহলে আমাদের শুধুমাত্র আছে কি বলো দেখি? ইম্পোর্ট ডিউটি আছে 60%। Import duty. তাহলে আমরা এখানে লিখছি ইম্পোর্ট ডিউটি, এই যে 15,15,000 টাকার উপর 60% 9,09,000, দুটো যোগ করা হবে 24,24,000 টাকা। ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু, এর সাথে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি আনবো, যার মান আমাদের প্রশ্নে ছিল কত পার্সেন্ট? 10%। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি আমরা এই 24,24,000 উপর ধরলাম 2,42,400, দুটো যোগ করা হবে ভ্যালু টু ইম্পোজ ভ্যালু। এটার সাথে র্যান্ডমলি আমরা তিনটা জিনিস আনবো। প্রথমে ভ্যাট, ভ্যাট আমরা ধরবো হলো এই টাকার উপর, আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং সারচার্জটা ধরবো কার উপর বলো দেখি? CIF ভ্যালুর উপর। তাহলে ভ্যাট 15%, তাহলে 26,66,400 15%, 3,99,660।
অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5% ছিল, সিআইএফ ভ্যালু ছিল 15,15,15, তাহলে 15,15,15 2.5%, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একই 15,15,15 2.5%। তাহলে এই তিনটার যোগ করে 4,75,710 টাকা, আর এই দুইটার যোগ হবে টোটাল কস্ট 31,42,110। এটা হলো টোটাল কস্ট। এখন আমাদের প্রশ্নে চাইছিল হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট পার মোবাইল সেট। তাহলে প্রতি মোবাইল সেটের কস্ট আমাদের বের করতে হবে। আমরা যে কস্টটা বের করছি 31,42,110 টাকা, এটা হচ্ছে 1000 মোবাইল সেটের। কয়টা মোবাইল সেটের বলো দেখি? 1000 1000 এখন আমাদের চাইছে একটা, তাহলে লিখছি টোটাল কস্ট পার ইউনিট 31,42,110 রে মোবাইল ছিল 1000 দ্বারা ভাগ করে মান হয়েছে 3,142 টাকা। তাহলে একটা মোবাইলের কস্ট পড়ে 3,142 টাকা। এর সাথে তাদের অন্যান্য খরচ এর সাথে প্রফিট যোগ করবে, তারপরে বিক্রয় মূল্য নির্ধারিত হবে। তার মানে যে মোবাইলের সেট 1500 টাকায় কিনে সেটার আমাদের বাংলাদেশে তারা বেচে 7-8 হাজার টাকা, কারণ এখানে কিছু কষ্ট আছে এবং তাদের কিছু কি আছে, মুনাফা আছে, সব মিলাই তারা বিক্রয় মূল্য নির্ধারণ করে। তাহলে কস্ট পার মোবাইল সেটের মানটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা আমাদের গেল। 2 নম্বর অঙ্কটা একই, এখানে 500 মোবাইল সেট যার দাম হচ্ছে 3000 টাকা পার পিস। তাহলে আমরা যখন পার ইউনিট বের করবো তখন কি 3000 দ্বারা ভাগ করবেন নাকি এই যে 500 ইউনিট দ্বারা ভাগ করবেন? 500 ইউনিট। 500 ইউনিট দ্বারা ভাগ করবেন। গুড। এন্ড 500 রে 3000 দ্বারা গুণ করলে হবে সিআরএফ ভ্যালু। ইন্স্যুরেন্স কস্ট দেয়ার পার্সেন্ট দিবেন। এই যে এই অঙ্কে কিন্তু 2% ল্যান্ডিং চার্জ আছে, ইম্পোর্ট ডিউটি, তাহলে ইম্পোর্ট ডিউটি দিবেন, ল্যান্ডিং চার্জ দিবেন, ঠিক আছে? ভ্যাট আছে 15%, সাপ্লিমেন্টারি ডিউটি আছে 10%, ঠিক আছে? এখানে নাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জটা নাই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ নাই এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নাই। যেহেতু নাই অতএব ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ওটা দিব আমরা, ঠিক আছে? এতে 2 নাম্বারটা দেন। সিআইএফ ভ্যালু, ইন্স্যুরেন্স কস্ট, সিআইএফ ভ্যালু হয়েছে ল্যান্ডিং চার্জ, ইম্পোর্ট ডিউটি যোগ করে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু, সাপ্লিমেন্টারি আমরা যোগ করছি, ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ভ্যাট হয়েছে। এর সাথে তিনটা আসে, ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ। তো নিচের দুইটা নাই, অত নিচে দুইটা ভ্যাট আছে, ভ্যাট দিছি, যোগ করে এটা হয়েছে। এটাকে আমরা ওই যে 500 দ্বারা ভাগ করে পার মোবাইল সেটের কস্ট বের করছি 5893। বুঝতে পারছি কথা? জি স্যার। পারবো? জি স্যার পারবো। তাহলে আমরা ফরম্যাট 1 এবং 2 শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ফরম্যাট 3 দিয়ে অঙ্ক শুরু করব, ঠিক আছে? জি স্যার। তাহলে এইটাই ছিল আজকে আমাদের ক্লাস। তাহলে রেকর্ড ক্লাস এখানে থাকবে।